আগস্ট থেকে শুরু হয়েছে কাজের জন্য মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশিদের আবেদন প্রক্রিয়া। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়া প্রবেশ করতে শুরু করবেন শ্রমিকরা। আবেদন প্রক্রিয়ার গতিসহ বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, যেমনটি বলছিলাম, আবেদন শুরু হয়েছে, আবেদন প্রক্রিয়ার গতি কেমন দেখছেন এবং সে দেশে প্রবেশ করতে কারা বেশি আসলে এগিয়ে থাকবে? শারিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার। দীর্ঘদিন থেকে বন্ধ থাকা এই শ্রম বাজার নতুন করে যে আলোর মুখ দেখতে যাচ্ছে, সেই আলোর মুখ দেখার ক্ষেত্রে আসলে এগিয়ে থাকবে যারা, সেটি আমরা মালয়েশিয়া এবং বাংলাদেশের বিভিন্ন সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি, সেটি হলো যে 2023 সালে যে সমস্ত শ্রমিকরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে পারেননি, এখন পর্যন্ত যারা আসতে আগ্রহী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে প্রথম যেই প্রক্রিয়াটি শুরু হবে, এই ক্ষেত্রে বুয়েটের মাধ্যমে যে লোকগুলো আসা শুরু করবে তারা কিন্তু প্রথমে আসার ক্ষেত্রে প্রায়োরিটি পাবেন বলে আমরা জানতে পেরেছি। কারণ আপনারা জানেন যে আসলে দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে আমাদের অতীতের অন্তর্বর্তীকালীন সরকার যখন কথা বলেছিল, তখন কিন্তু মালয়েশিয়া সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যেই সম্মতি দিয়েছিলেন, সেই সম্মতির আলোকে কিন্তু বাংলাদেশ থেকে না আসতে পারা যে শ্রমিকটা ছিল, তার মধ্যে আমরা যতটুকু বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানতে পেরেছি, সেই সংখ্যাটি প্রায় 6,000-এর কাছাকাছি। এই 6,000-এর কাছাকাছি এই সংখ্যায় যারা এই মুহূর্তে বাংলাদেশে আটকা রয়েছেন, এখনো আসতে ইচ্ছুক রয়েছেন, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এটি নিয়ে আসলে মালয়েশিয়া বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন থেকে একটি কূটনৈতিক আলোচনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছুটা অসম্মতির কারণে কিন্তু এই বিষয়টি আটকিয়েছিল, কিন্তু এটি আবার নতুন করে আসার পথ সুগম হয়েছে। আরেকটি বিষয় যেটি আপনাদেরকে বলে রাখি, সেটি হলো যে আসলে মালয়েশিয়ায় আসা বাংলাদেশের যে মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং যে মাহাদি আমিন, তিনি যেটি বলেছিলেন, আসলে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যে নতুন সরকারের যে আলোচনা তৈরি হয়েছে, সে আলোচনার মধ্য দিয়ে মালয়েশিয়ার যে শ্রম বাজার উন্মুক্ত হতে চলেছে। আজকে যেটি আমরা মালয়েশিয়ান অভ্যন্তরীণ পার্ট থেকে জানতে পেরেছি, যে মালয়েশিয়ার যে FWCMS এর মাধ্যমে যে কোটা ম্যানেজমেন্ট সিস্টেম, এটি ইতিমধ্যে চালু হয়েছে এবং কোটা অ্যালোকেশন সিস্টেমটিও আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে অ্যালোকেশন সিস্টেমটির ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে মালয়েশিয়ান অফিস ডে মানডে থেকে আসলে কোটা অ্যালোকেশনের প্রক্রিয়া শুরু হবে এবং মাইগ্রামের মাধ্যমে মালয়েশিয়ায় আসতে যে সমস্ত বাংলাদেশি কর্মীরা ইচ্ছুক রয়েছেন, তারা কিন্তু মেডিকেল প্রক্রিয়াটির পথে তারা এগিয়ে যাবেন একটা, কারণ মাইগ্রাম প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশ থেকে কর্মীরা মেডিকেল করার জন্য কাজ শুরু করবেন। আরেকটি বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি, যে মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগকর্তার মাধ্যমে যতটুকু জানার সুযোগ হয়েছে, এই মুহূর্তে মালয়েশিয়া তাদের কর্মীর প্রয়োজন, কিন্তু যেই জটিলতার কারণে বাংলাদেশ থেকে এতদিন কর্মী আসতে পারেনি, কিন্তু তারা ইতিমধ্যে অনেক বেশি উৎসাহের মধ্যে রয়েছে যে আসলে বাংলাদেশি কর্মীরা আসবে এবং তাদের কোম্পানিগুলোতে কাজ করবে। এটি বাংলাদেশ মালয়েশিয়ান বেশ কয়েকটি কোম্পানির মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা ইতিমধ্যে FWCMS এর মাধ্যমে বা ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমের মাধ্যমে কোটার আবেদন করেছে এবং ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইপেক্স সিস্টেমের মাধ্যমে যে সমস্ত কোটা রয়েছে, সেগুলো আসলে অ্যালোকেশন সিস্টেমে যাচ্ছে। হলো যে আগামী মালয়েশিয়ান অফিসিয়াল ডে মানডে থেকে এটি যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আরেকটি বিষয় যদি আপনাকে বলে রাখি, যে আসলে মালয়েশিয়াতে এই শ্রমবাজার উন্মুক্তের সাথে সাথে কিন্তু এখানে দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বেড়ে গেছে এবং বাংলাদেশ থেকে আসা কিছু রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ান এখানে কিছু দালালদের সহযোগিতা নিয়ে বাংলাদেশি বিভিন্ন লোকগুলোকে নিয়ে মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বিভিন্ন রকম প্রলোভন দেখাচ্ছে, যেখানে মালয়েশিয়া এবং বাংলাদেশের যৌথ সম্মতিতে কম খরচের মাধ্যমে মালয়েশিয়া থেকে লোক আসবে, সেই জায়গাটিকে আসলে অস্থিতিশীল করে তোলার জন্য এখানে কিন্তু টাকার ছড়াছড়ি করছে। এখানে বিভিন্ন জায়গায় কোম্পানিগুলোর ম্যানেজমেন্টকে টাকা পয়সা দিয়ে কিন্তু এখানে একটি বিরূপ প্রতি অবস্থান তৈরি করার চেষ্টা করছে। এটি আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় দেশের আলোচনা সাপেক্ষে এই জায়গাটাই হলো যে আসলে একটি সতর্ক দৃষ্টি দেওয়া জরুরি। বাংলাদেশ কর্মী আসার ক্ষেত্রে যাতে কোনো মধ্যস্বত্বভোগীরা এখানে কোনো প্রকার এখানে অর্থের মাধ্যমে এখানে কোন রকম জটিলতা তৈরি করতে না করতে পারে, অথবা মালয়েশিয়ার শ্রম বাজারটি আবারও যাতে এখানে কোনো প্রকার মনোপলি বা সিন্ডিকেট তৈরি করে এখানে যাতে কোনো জটিলতা না তৈরি করতে পারে, এই বিষয়টি নিয়ে মালয়েশিয়ায় থাকা যে সমস্ত বাংলাদেশ হাই কমিশন বা এখানে যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়টি যাতে এখানে হয়ে থাকে, এই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যে মালয়েশিয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা ভিডিওটি যেমনটা দেখলেন, বাংলাদেশ থেকে পুনরায় কিন্তু আমাদের নতুন করে যাওয়ার সুযোগটা কিন্তু তৈরি হয়েছে। এটা কিন্তু আসলেই আমাদের জন্য বড়সড় সুখবর, কারণ দীর্ঘ প্রতীক্ষায় আমরা কিন্তু বসে থাকার পর অবশেষে আমাদের জন্য সামনে কিন্তু পুনরায় সুযোগ আসলো মালয়েশিয়ার কলিং ভিসাতে এই দেশটিতে যাওয়ার। আমরা অনেক দিন ধরে কিন্তু অপেক্ষা করে আছি এই দেশটার ভিসা আসলে কবে থেকে খুলবে, কবে থেকে আমরা যেতে পারবো। তো অবশেষে আমরা আবারও এই দেশটাতে কিন্তু নতুন করে সুযোগ পাচ্ছি। মালয়েশিয়ার কলিং ভিসার দ্বারটা অবশ্যই কিন্তু উন্মুক্ত করে দিল আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট। এবং এর পাশাপাশি আপনার হচ্ছে যারা গত কলিংয়ের কর্মী ছিলেন, যারা দীর্ঘদিন থেকে বসে আছেন, যেতে পারেনি, তারা কিন্তু পুনরায় এই দেশটার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। কারণ 2023-24-এর কলিংয়ে দীর্ঘ প্রতীক্ষায় কিন্তু অনেক কর্মী বসেছিল, যেতে পারেনি। সব কিছু কমপ্লিট করার পরেও কিন্তু ঝুলে যায় 18,000 কর্মী। এই কর্মীগুলোও কিন্তু পুনরায় আবারও কিন্তু সুযোগ পাচ্ছে বাংলাদেশ থেকে যাওয়ার, এবং তাদের ফ্লাইটগুলো কিন্তু সবার আগে হচ্ছে। এটাই কিন্তু সবথেকে বড় সুখবর। তো বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন ভাবছেন, যাওয়ার চিন্তা ভাবনা করছেন, অবশ্যই আপনারা ট্রাই করবেন ফার্স্টের দিকে ভালো কোনো এজেন্সি আপনার সিলেক্ট করা, তারপরে কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তাদের সাথে এগ্রিমেন্ট চুক্তির দিকে আবদ্ধ হওয়া। এবং একদম সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে বিএসএল এ যোগাযোগ করা। বিএসএল এর সাথে যোগাযোগ করে তারপরে যদি আপনার যাওয়ার মানে সেখানে সিস্টেম হয়ে থাকে সেক্ষেত্রে যাবেন, না হলে কোনো রিক্রুটিং ভালো এজেন্সি, বাংলাদেশ সরকার নির্ধারিত যেসব রিক্রুটিং এজেন্সি আছে তাদের মাধ্যম দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেবো। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।